প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা শুরু করব সেটি হচ্ছে বাস্তব সংখ্যা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা, ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলোকে বলা হচ্ছে এবং বাস্তব সংখ্যা কত ধরনের হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। বাস্তব সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যাগুলোর বর্গ করলে, যে সংখ্যাগুলোর স্কোয়ার করলে ধনাত্মক হবে সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। যে কোনো সংখ্যার বর্গ করলে, সেটা যদি আমি যেমন 2 এর যদি স্কোয়ার করি তাহলে কি হবে, 4 হবে ধনাত্মক। আবার -2 এরও যদি স্কোয়ার করি তাহলে কি হবে, 4 হবে। এটা গ্রেটার দেন 0, তাহলে মানে অ্যাকচুয়ালি -2 গুণন -2, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4, তাই এটাকে হচ্ছে গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা, যেই সমস্ত সংখ্যার বর্গ করলে কি হচ্ছে, সেই বর্গের মানটা হবে ধনাত্মক। আর যদি বর্গের মানটা ঋণাত্মক না হয় তখন সেটাকে তার উল্টো বলা হয়, সেগুলো কাল্পনিক সংখ্যা বলা হয়। সেটা সেই 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 প্রবলেমগুলো আমরা পরবর্তীতে উঁচু ক্লাসে জানবো। তাহলে এখানে বাস্তব সংখ্যা কি এবং বাস্তব সংখ্যা কত ধরনের সেটা আমরা শিখব। তাহলে বাস্তব সংখ্যা বলতে এই সংখ্যাগুলোকে বোঝায়। এবং বাস্তব সংখ্যা কত ধরনের হয়, এবার বাস্তব সংখ্যা বলতে আমাদের ধারণা কি, আমরা ক্লাস 1 থেকে, মানে একদম ছোট থেকে ক্লাস 1 থেকে এখনও অবধি ক্লাস 8 পর্যন্ত যে সংখ্যাগুলোর সঙ্গে পরিচিত হয়েছি সেই সংখ্যাগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা। যেমন আমি ছোটোবেলায় কী শিখেছি, 1 2 3 4, 1 2 3 4, মানে 1 2 3 4 5 5 ... তাহলে এই ধরনের সংখ্যা, এগুলো নামকরণগুলো আসছে, ভাগগুলো আসছে পরে। তারপরে হচ্ছে যেমন 2/7, এই সংখ্যাগুলোকে কী বলা হয়, ভগ্নাংশ সংখ্যা। আবার দশমিক সংখ্যা কীরকম জানি, যেমন 5.72, এটা দশমিক সংখ্যা। আবার আবৃত দশমিক যেমন 3.3 আবৃত দশমিক। আবার এই সংখ্যাগুলোরও ঋণাত্মকগুলো যদি নেই, -1 -2 -3 -4 -5 ... এবার কী হয়েছে, তার সঙ্গে আছে শূন্যটা আছে, তাই তো, শূন্যটা আছে। তাহলে এবার ভাগগুলিতে আমরা আসি বাস্তব সংখ্যার। তাহলে হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাগুলো যখন এরকম নেওয়া হচ্ছে, 1 1 2 3 4 ... এরকম নেওয়া হচ্ছে, তখন সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তারপরে হচ্ছে এবার আমি এই 1 2 3 4 শূন্য লাগিয়ে দিলাম, 0 1 2 3 4 ... তাহলে শূন্যটা শুধু যখন নিব তখন সেটাকে বলবো অখণ্ড সংখ্যা, তখন সেটাকে কী বলবো, অখণ্ড সংখ্যা। তারপরে কি হচ্ছে, আমি যদি এবার কি হচ্ছে, এই শূন্যটা নিলাম, শূন্যটার সঙ্গে ধনাত্মক ঋণাত্মক দুইটাই নিলাম, +1 +2, তার মানে +1 একবার, -1 একবার, +2 একবার, -2 একবার। প্লাস তো উল্লেখ করা হয় না, এখানে 1 2 3 4 দ্বারা প্রকাশ করা হয়, +-3
ডট 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 ডট। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে কী হচ্ছে পূর্ণ সংখ্যা। এই নামকরণগুলো আমাদের ভাগগুলো আমাদের মনে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা গেল। এবার আমি এখানে কি দেখালাম, এই যে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এই সংখ্যাগুলো আসছি। এবার যদি সংখ্যাগুলো যদি p/q আকারে লেখা যায়, p/q আকারে লেখা যায়, তাহলে তখন সেটাকে বলা হচ্ছে কি মূলদ সংখ্যা। তখন সেটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমি যে এখানে সংখ্যাগুলো লিখেছি 2/7 p/q আকারে লেখা গেল। এবার পি আর কিউটা কি? পি আর কিউটা হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা। পি আর কিউটা কি হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা। এই চিহ্নগুলো পরে আস্তে আস্তে আমরা জানবো। তাহলে সহজ কথায় একদম সহজ ভাষায় বললে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে কিউটা হচ্ছে ডাজ নট ইকুয়াল টু 0। কিউটার নিচেরটা উপরেরটা লব নিচেরটা হর। তাহলে হর কখনো শূন্য হওয়া যাবে না, কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় না। তাহলে কিউটা কখনো শূন্য হওয়া যাবে না। তাহলে p/q আকার হচ্ছে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা একটা, 7 হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা 2 না থেকে -2ও থাকতে পারতো, -2/7। তাহলে সেটা -2 একটা পূর্ণ সংখ্যা, 7 পূর্ণ সংখ্যা। তাহলে p/q আকার হচ্ছে, তাহলে এই সংখ্যাটা হলো মূলদ সংখ্যা। তার মানে এই সংখ্যাটা কি সংখ্যা? এই ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার এই সংখ্যাটাকে p/q আকারে লেখা যাবে কি? আমি 5, 7, 2 বাই কি হচ্ছে 100। তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, 572, আর এটা হচ্ছে 100। 1, 2, 3, 4 করে যদি যাই, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ডট 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 কী হচ্ছে 100। তারপর 101, 102, 103, ডট 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 ডট, তারপরে 200, 201, 203, 204, 205, এইভাবে কী হচ্ছে এইভাবে যেতে থাকবে। তাহলে 572 বাই কত 100। তাহলে p/q আকার হলো, এই p আর q দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর q ডাজ নট ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার 3.3 তার উপর পুনঃপণিক। তাহলে এই আবৃত দশমিক ভাঙানোর নিয়ম আছে। তো নিয়মটা এইখানে যতটুকু আছে ততটুকুই বলি। নিয়মটা হচ্ছে যে 33 হয়ে গেলো, এই দশমিকগুলো তুলে বিয়োগ যাবে এই আবৃত দশমিক যেখান থেকে শুরু হয়েছে তার আগে তার আগে যে সংখ্যাটা থাকবে। আবৃত দশমিক যেখান থেকে শুরু হয়েছে, এই দশমিকটা নয়, আবৃত দশমিক যেখান থেকে শুরু হয়েছে তার আগে কত আছে? 3 আছে। তাহলে বিয়োগ 3 বাই কি হচ্ছে আবৃত দশমিক কটি সংখ্যার উপর আছে? একটা সংখ্যার উপর, সেজন্য হচ্ছে কত? একটা নয়। আর দশমিকের পরে আবৃত দশমিক নেই এরকম কোনো সংখ্যা আছে? নেই। এরকম সংখ্যা না থাকলে কোনো শূন্য হবে না, আর যদি থাকে তাহলে যতগুলো থাকবে ততগুলো শূন্য হবে। আর আবৃত দশমিক যতগুলো সংখ্যার উপর থাকবে ততগুলো নয় হবে। এখানে আবৃত দশমিক একটি সংখ্যার উপর একটি নয়, আর আবৃত দশমিক নেই এরকম সংখ্যা নেই, এই জন্য আর কোনো শূন্য এখানে বসলো না। তাহলে আমি এটা লিখতে পারি 30/9। তাহলে এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। আরও এটা ছোটো করা যাবে, এটা 10/3 করা যাবে। তাহলে কি হচ্ছে এটা হচ্ছে 10/3 হচ্ছে, তাহলে পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাটাও কি হচ্ছে? এই আবৃত দশমিক সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা মনে রাখতে হবে, আবৃত দশমিক সংখ্যাও মূলদ সংখ্যা। তাহলে যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় এবং যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q ডাজ নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। এবার মূলদ আসলে অমূলদ আসবে। অমূলদ হচ্ছে তার উল্টোটা, যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় না, p/q আকারে লেখা যায় না, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার আমি কীভাবে উদাহরণ দিয়ে বুঝব? এবার এখানে হচ্ছে যেমন আমি একটা সংখ্যা লিখলাম 5/7। এবার 5 দ্বারা 7কে ভাগ যদি দিতে যাই, তাহলে অনেক সময় আমরা ভাগ করতে গিয়ে কী দেখি যে ভাগফল মেলে না। ভাগফল কী হয় না? মেলে না। যেমন এটা যদি ভাগ দিই
5/7, 7/5 না, সরি ভুল হয়ে গেল একটু। তাহলে এটা যদি ভাগ দিই তাহলে প্রথম কতগুলো দশমিক দিয়ে শূন্য আসলো, তাহলে 0 তাহলে 0 আসলো, তাহলে 7 সাথে কত 49, 1 বাদ গেল, তাহলে গেল দশমিকের জন্য 0 আসলো, আবার 1 গেল, 7 গেল, তারপর 3 নামলো, আবার 0 আসলো, দশমিকের জন্য 0 আসলো, তারপরে 4 সাথে কত হলো 28 গেল, তাহলে 2 নামলো, দশমিকের জন্য আরও 0, তাহলে 2 গেল, তাহলে হচ্ছে 7 দুগুণে 14, তারপর 6 গেল, তাহলে দশমিকের জন্য আরও 0, 7 8 56 কী হচ্ছে 4 আসলো। তাহলে কী হচ্ছে এইভাবে এলোমেলোভাবে দশমিকের পর সংখ্যাগুলো এলোমেলোভাবে কী হচ্ছে আসতেই থাকছে, মানে এটার শেষ নেই। মানে এই ধরনের যখন সংখ্যা পাবো, এই ধরনের সংখ্যা এখানে এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে হবে না যে আমি যদি 5/7 লিখি তাহলে কিন্তু সেটা মূলদ সংখ্যা, তাহলে কী সংখ্যা সেটা কিন্তু মূলদ সংখ্যা, তখন সেটাকে বলবো মূলদ সংখ্যা। কিন্তু আমি সংখ্যাটাকে যদি এইভাবে লিখতে যাই 8 দিয়ে ... তখন এটা নির্দিষ্ট কোনো সজ্জায় নেই, নির্দিষ্ট কোনো সজ্জায় যদি না আসে, দশমিকের পরের সংখ্যাগুলি এলোমেলোভাবে যদি আসতে থাকে, তখন সেটাকে বলবো অমূলদ সংখ্যা। কারণ এই সংখ্যাটিকে যদি আমরা p/q আকারে লিখতে যাই, তাহলে p/q আকারে যদি লিখতে যাই তাহলে 7 1 4 2 8 ... এরকম হতে থাকবে। তারপরে 1 2 3 4 5 1 2 3 4 5 ... এরকম চলতে থাকবে। তার মানে পূর্ণ সংখ্যা তো এরকম সংজ্ঞায় তো বলা নেই পূর্ণ সংখ্যার, তার মানে এগুলো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, মানে p/q আকারে লেখা যাচ্ছে না, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে যে একটু আগে যে উদাহরণটা দেওয়া হলো আবৃত দশমিকের যে উদাহরণটি দেওয়া হলো, এই যে 10/3, আমি 10কে 3 দ্বারা যদি ভাগ দিই তাহলে 3 বাদ গেল, 3 3 9, তাহলে 1 গেল, দশমিক দিয়ে 0 আসলো, আবার 3 বাদ গেল, আবার 9 গেল, আবার 1 আসলো, তাহলে দশমিকের জন্য 0 আসলো, আবার 3 গেল, আবার 9 আসলো, আবার 1 আসলো, 0, তার মানে কি 3 আসতেই থাকবে। তাহলে কি এটা নির্দিষ্ট সজ্জায় আসছে, নির্দিষ্ট সজ্জায় আসলে আবৃত দশমিক আকারে আমি লিখতে পারবো। তাহলে দশমিকের পরে 3 বারবার আসছে, তার মানে 3 বারবার আসলে এটা ... চলতে থাকলেও এটা কিন্তু 3.3 পুনঃপুনিক, তাহলে এটাকে কিন্তু আবৃত দশমিক সংখ্যা বলা হয়। আর আবৃত দশমিক সংখ্যা কিন্তু একটা মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা, এটা আমার মাথায় রাখতে হবে। তাহলে বাস্তব সংখ্যায় আমরা কি পেলাম, এই যে আমরা বইয়ে যদি চলে আসি এবার, তাহলে চ্যাপ্টারটার নাম কি? বাস্তব সংখ্যা। ইংরেজিতে বলা হচ্ছে রিয়াল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা কীরকম হয়, যে বইয়ে এরকম উদাহরণ দিয়ে দেওয়া আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইয়ে এই যে এরকম উদাহরণ দিয়ে দেওয়া আছে, এগুলা ধনাত্মক সংখ্যা। তাহলে এগুলোকে সংখ্যাগুলো কী বলা হচ্ছে? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ইংলিশ নামগুলো এখন বলে দেব। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই যে 1 2 থেকে শুরু হয়েছে, স্বাভাবিক সংখ্যা অবশ্যই মাথায় রাখতে হবে, স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হয়। স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে। আমি যদি 0 থেকে শুরু করি তখন সেগুলোকে বলবো অখণ্ড সংখ্যা, কী সংখ্যা বলবো? অখণ্ড সংখ্যা বলবো। তার মানে আমি যদি বলি 0 কি তাহলে একটি স্বাভাবিক সংখ্যা? না, 0 একটি স্বাভাবিক সংখ্যা নয়। তার মানে এইখান থেকে আমি বলতে পারি যে সমস্ত অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা কিন্তু নয়, কিন্তু সমস্ত স্বাভাবিক সংখ্যাই কিন্তু অখণ্ড সংখ্যা। কারণ 1 থেকে শুরু হয়েছে 1 2 3 4, এইখানে যে 1 থেকে শুরু হয়ে সবগুলোই আছে, সমস্ত স্বাভাবিক সংখ্যা এখানে আছে। শূন্যতা শুধু তার সঙ্গে অতিরিক্ত আসলো, শূন্যটা অতিরিক্ত